সংসার করতে গেলে প্রথমে তোমাকে সুন্দর করে সংসারটাকে গোছাতে হবে। আর সুন্দর করে তখনই তুমি সংসারটাকে গোছাতে পারবে যখন তুমি নিজের মতো করে সংসারটাকে ভালোবাসতে পারবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে ঘুম ভেঙেছে ওই সকাল 5টা নাগাদ। তো সকাল 5টা নাগাদ ঘুম ভাঙলেও আমি তখন ঘুম থেকে উঠিনি। তার কারণ আমি শুয়ে শুয়ে ফোনে একটু কাজ বাকি ছিল, কারণ আপলোডিংটা এখন আমি কয়েকদিন ধরে ওই ভোরবেলা 5টায় ঘুম ভাঙে তখনই করে নিচ্ছি। তার কারণ সারা দিন আর একটু টাইম পাই না আমি। তোমরা তো দেখোই আমার সংসারে আমি একা হাতে সমস্ত কাজ আমাকে সামলাতে হয়। তারপর উপরন্তু আমার পার্লুমের কাজ, ওটা করতে গিয়ে আর আপলোডিংটা ঠিকমতো টাইম মতো করে উঠতে পারি না। প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যাই আর ভীষণই অসুবিধা হয়। এই জন্য কিছুদিন ধরে ভোরবেলা আপলোডিংটা সেরে নিচ্ছি। আর এক্ষেত্রে আমি সারাদিন সময়ও পাচ্ছি। আর যেহেতু আমার ফোনের স্পেস খুবই কম, একদিনের ভিডিও আমি দ্বিতীয় দিন আর রাখতে পারি না। পুরো ফুল দেখায়, মেমোরি পুরো ফুল দেখায় আর ভিডিও নেয় না, লোড নেয় না। এই জন্য বেশ কিছুদিন ধরে আমি ওই সকালে আপলোডটা করে রাখি। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে চলে গেছিলাম ওপরে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে মুখ হাত ধুয়ে। আর আমি ঠাকুর ঘরে ঢোকার আগেই বাসি কাপড়টা ছেড়ে নিই, কারণ বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকতে আমার একদমই ভালো লাগে না। তাই বাসি কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে গিয়ে প্রত্যেক দিনের মতো গাছে প্রথমে জল দিয়ে নিলাম। আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, গাছে জল দিতে হয়নি, কালকে বৃষ্টি হয়নি তাই গাছে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম। তারপরে মুখ হাত দিয়ে আমি গোপাল সোনাকেও জাগিয়ে দিলাম। তারপর নিচে এসে দেখো দুজনের জন্য 2 কাপ গ্রিন টি করে নিলাম আর মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ি দিয়ে গ্রিন টি দিয়ে খেয়েছিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো, বাবু যাবে স্কুলে। তো কালকেই তো তোমরা দেখতে পেলে আমাদের এই বেসিনের কলটা বসানো হয়েছে। তো জানো তো মানে কোনো একটা জিনিস, নতুন জিনিস বাড়িতে হলে খুব তো আনন্দ হয়। আর এরকম ছোটোখাটো জিনিস না সংসারে অনেকটাই উপকারে লাগে। যেহেতু আমি নানান দিকে নানান কাজে ব্যস্ত, আর সেহেতু বেসিনটা হওয়াতে না আমার ভীষণই উপকার হয়েছে। কারণ রান্না করতে করতে এক্সেস যে বাসনগুলো হয়, হালকা পাতলা টুকিটাকি যে বাসনগুলো হয়, সেগুলো কিন্তু বেসিনেই ধুয়ে নিতে পারছি। আর যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোটোর মধ্যে, তাই বেসিনটা একটু কর্নারে হয়ে গেছে। একটু হয়তো কয়েকদিন সমস্যা হবে, কিন্তু তারপরে ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। প্রথমে লেবু আর মধু দিয়ে, লেবু খাইনি, মধু আর গরম জল খেয়ে নিয়েছিলাম। তারপরে দুজনে 2 কাপ গ্রিন টি খেয়ে তারপরে লেগে গেছি রান্নাবান্নার কাজে। বাইরের উনুনে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাই রেখেছিল একটু রুই মাছ, সেটাকে কচু আলু দিয়ে ঝোল করব। আর তোমার মানকচু না, ওলকচু যেগুলো হয় বড় বড় মাটির তলায়, সেই ওলকচু আমি ভাতে সিদ্ধ দিয়েছি। ওলকচু খেতে আমার বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা গন্ধ। ভালো করে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে দারুণ লাগে। দেখো গল্পে গল্পে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এখন আমি একটা গামলায় নামিয়েও নিচ্ছি। আর কালকে যে একটু ঝিঙে পোস্ত করেছিলাম, সেই ঝিঙে পোস্তটা একটু বেঁচে গেছিলো, সেটা একটু গরম করে নিচ্ছি। আর বলো তো কি, বেঁচে যাওয়া জিনিস ফেলে দিতে খুবই মায়া লাগে, কারণ একটা সময় ছিল খাবারের অনেক কষ্ট করেছি। আর সেই কষ্টের কথা মনে পড়লে খাবার আমার একটুও ফেলতে ভালো লাগে না। তোমার দাদাভাই মাঝে মাঝে আমাকে ভীষণই বকে যে এই খাবারগুলো কেন খাচ্ছ, কিন্তু সত্যি কথা বলতে মন থেকে আমি খাবারগুলো ফেলতে পারি না। কারণ একটা সময় গেছে খাবারের অনেক অনেক কষ্ট করেছি। তো দুর্দিন গিয়ে সুদিন, মানে আজকে যদিও খাবারের কোনো কষ্ট নেই, তবে সেই দিনের কথা যদি ভুলে যাই তাহলে তো চলবে না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এদিকে কচুর লতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ বসিয়ে শাশুড়ি মা, তোমার দাদা ভাই, ছেলে মেয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম ওই মাছের ঝোল আর ওল ভাতে আর ঝিঙে পোস্ত দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। ওদের সকালবেলা ওটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এই কচুর লতিগুলো আমার শাশুড়ি মা বসে বসে কেটে দিয়েছিল, সেটাই এখন রান্না করছি। আর এই কচুর লতিগুলো না দেশি কচুর লতি, জানো তো, ভীষণ সুন্দর গলেছে আর খেতেও না ভীষণই ভালো লেগেছে। ওই একটু পেঁয়াজ, একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কচুর লতিটা রান্না করেছিলাম। এই যে রান্নাবান্না করে সবাই মিলে একসাথে খাচ্ছি, এটা যে একটা আনন্দ, এই আনন্দটার ভাগাভাগি কিন্তু কোনো কিছুতেই হয় না। কারণ এখন অনেকেই আছে পরিবারে একা থাকতে ভালোবাসে, বা একা ঘুরতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, একা খেতে ভালোবাসে,
কিন্তু সেটা আমার ভালো লাগে না। তাহলে পরিবার হলো কোথার থেকে? যদি আমি সবাইকে নিয়ে চলতেই না পারি তাহলে পরিবারের মানে কি বলো? সবাইকে নিয়ে যদি একসাথে খেতেই না পারি তাহলে পরিবারের মানে কি? আগে একটা দিন ছিল যখন মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিছুই ছিল না, তখন কিন্তু সবাই একসাথে বসে খাওয়া, একসাথে ঘুমোনো, উঠোনে বসে রোদ পোহানো, শীতের দিনে, গরমের দিনে সেই উঠোনেই মাদুর পেতে সবাই মিলে শুয়ে গল্প করা, একটা সিনেমা হলে সবাই মিলে একসাথে দেখা, সেই দিনগুলো কিন্তু এখন আর নেই। এখন পরিবার বলতে ওই একা একটা মোবাইল নিয়ে এক কোণে বসে খাও আর ফোন দেখো, এই হচ্ছে পরিবার। মানে নিজে নিজে একা একাই পরিবার, কিন্তু একা একা কখনোই কিন্তু একটা পরিবার গঠন করা যায় না। তোমাদের সাথে গল্পে গল্পে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু ক্লিনিংয়ের কাজে আমি লেগে গেছি। আর এদিকে এই তো নয়, এই মানি প্ল্যান্ট গাছগুলো না এবার ভীষণই ভালো হয়েছে। ওই যে প্লাস্টিকের মগে যেটা লাগিয়েছি সেই গাছটা তো খুবই ভালো হয়েছে। সত্যি বলতে এতদিন ধরে এই মানি প্ল্যান্ট গাছ লাগাচ্ছি, এই প্রথম মনে হয় আমার গাছ এত সুন্দর হয়েছে। আমি একজন অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ, আর এই মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সংসার করতে করতে সংসার জীবনে প্রায় 18টা বছর পার করে দিয়েছি। আর এই 18 বছরের মধ্যে এটুকু বুঝে গেছি যে একটা সুখী সংসার গড়তে গেলে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই চলে না, তার জন্য চাই সম্মান আর ভালোবাসা আর সুখ। আর যদি একজন সাপোর্টিভ হাজব্যান্ড পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কিন্তু সব কিছু হয় না। সুখ, সমৃদ্ধি, ভালোবাসা এবং সাপোর্টিভ হাজব্যান্ডেরও খুবই প্রয়োজন আছে। আর প্রয়োজন আছে একটা সুন্দর পরিবারের, যে পরিবার নিয়ে একসাথে অনেকটা পথ চলা যায় এবং অনেকটা সময়ও কাটানো যায়। যাই হোক, তোমাদের সাথে কথায় কথায় আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরটা দেখলেই কেমন করে গুছিয়েছি, কেমন লাগলো অবশ্যই বলো। আর ওই যে কালি দিয়ে রান্না করেছিলাম হাঁড়িটা আর কড়াইটা, হাঁড়ি আর কড়াই বেসিনে আমার মাজা একদমই ভালো লাগে না, তো এই জন্য হাঁড়ি আর কড়াইটা কলপারে নিয়ে এসেছি। আর যেহেতু হাঁড়িটা কালি হাঁড়ি, এটা কলপারে ছাড়া কিছুতেই মাজা যাবে না, আর কড়াইটা না বেসিনে মাজলে কিন্তু অতটাও ক্লিন হয় না, তো এই জন্য কড়াইটা ভালো করে কলপারে এনে পরিষ্কার করে আমি মেজে ধুয়ে ঘরে রেখে দিলাম। রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরোটাই কমপ্লিট, মানে এবেলার মতো কমপ্লিট। আর এখন দেখো আমি অন্বেষার বেডরুমটাকেও সুন্দর করে ক্লিন করে দিলাম। আর এই বেডশিটটা দুদিন ধরে ভাবছি পাল্টাবো, কিন্তু আর সময়ের চাপে পাল্টানোই হচ্ছে না। তবে আশা করা যাক কালকে বেডশিটটা পাল্টে দেবো। দেখো আমার অন্বেষার রুমটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। রান্নাঘর, বেডরুম আমি কিন্তু সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একদম ক্লিন করে নিয়েছি। আর এরপরে চলে যাব আমি স্নানে, আর তারপর লেগে যাব অন্যান্য কাজে। তো চলো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব। আর সন্ধ্যায় অন্বেষা বানিয়েছিল চাউমিন, তো এটাই আমরা এখন টিফিন করব। তো চলো চাউমিন খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগে। টাটা।